has arrived on platform number 2. Thank you. মেঘগুলো ব্রিজের উপর দিয়ে সুন্দর কিছু হয়ে যাচ্ছে। প্রত্যেক মনসুনের মতো এবারেও বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাথায় বৃষ্টি নিয়ে পৌঁছে গেলাম কলকাতা বা চিতপুর স্টেশনে। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে, যেটাকে চিতপুর স্টেশনে বলা হয়। এখন বাজে 8:30। আমাদের ট্রেন হচ্ছে 9:45। চলো। তো আমরা এবারে যাচ্ছি 12517 গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে। চিতপুর স্টেশন থেকে ট্রেন ধরার অভিজ্ঞতা কিন্তু আমাদের এই প্রথম। আর স্টেশন চত্বর আর প্ল্যাটফর্মগুলি রিসেন্ট রিনোভেশনের ফলে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড। যেহেতু 1 মাস আগে টিকিট কাটা হয়েছে, তো গরিব রথ এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর রথের সময় যাচ্ছি প্রচুর রাশ। গরিব রথ এক্সপ্রেসটা এখান থেকে ছাড়ে হচ্ছে 9:45-এ। আর এটা একটা উইকলি এক্সপ্রেস, যখন ঢুকে তখন দেখাবো। সপ্তাহে একদিন করেই থাকে কলকাতা স্টেশন থেকে আর চিতপুর স্টেশন থেকে। আমরা জোম্যাটো থেকে রাতের ডিনার অর্ডার দিয়েছি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর চাউমিন। তো এখনও প্রায় হাতে 1 ঘন্টার ওপরে সময় বাকি, আর খাবার আসছে অর্ডার। বললাম স্টেশনটা কিন্তু ছোটোখাটোর মধ্যে সাজানো গোছানো, কিন্তু পাবলিক প্রচুর নোংরা করে রেখেছে। এই আমাদের খাবার পেয়ে গেছি জোম্যাটো থেকে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ট্রেন এখনও দরজা ওপেন করেনি। আমাদের কোচ নাম্বার হচ্ছে G15। সমস্যা যেটা হচ্ছে, আমার আর গোধূলির একসাথে পড়েছে 69-70, আর কাকিমার পড়েছে 33 লোয়ার। এদিকে হবে। ট্রেনটা মোটের ওপর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু প্রতিটা সিটই হচ্ছে ইকোনমি, মানে সেই সরু সরু সিট। আর এই ট্রেনে 3AC-র ভাড়া আমাদের পড়েছে জন প্রতি 700 টাকা করে। সব লিনেন যা যা লাগে সব দেওয়া আছে এখানে। এমনি ঠিক আছে, দেখি এবার ম্যানেজ করতে হবে। যদি পাশাপাশি একজন কেউ সিঙ্গেল থাকে তবে তার সাথে এক্সচেঞ্জ করে নেবো। দেখা যাক কত কী করতে পারে। এই ট্রেনের টয়লেটে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো অপশানই অ্যাভেলেবেল, আর আমি ইন্ডিয়ানটাই দেখাচ্ছি। এখানে লেটেস্ট অ্যামিনিটি সব কিছুই দেওয়া হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে গোধূলি আর কাকিমা বসে গল্প করছে। এই আমাদের খাবার সোয়াদ রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে থ্রু জোম্যাটো। সোয়াদে গোধূলি বললে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন আর চিলি চিকেন। আর খাবারের টেস্ট যে এতটা ভালো হবে সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। জাস্ট বোল্ড আউট হয়ে গেছিলাম খাবারগুলো খেয়ে। অন টাইমে ছেড়েছে, 9:45 বাজে। হ্যাঁ, কোন করে জানাও। আমরা তো সেই অন্য জায়গায় গিয়ে বসেছিলাম, অন্য জায়গায় চলে গেছি। ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়েছে। এটাই প্রথম স্টপ। সময় হয়েছে 10:57। এখন বাজে রাত 12:20। ট্রেন আমাদের G15 এখানে পুরো ফাঁকা, আমাদের এই সিট ফাঁকা। এখানে আমি শুয়ে আছি, এখানে গোধূলি শুয়েছে, উপরে ফাঁকি পাচ্ছে। এখানে লোক আছে ভর্তি। রাত এখন প্রায় 12টা। চললাম ঘুমোতে। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। সবাইকে সুপ্রভাত, ওয়েলকাম টু উত্তরবঙ্গ। ভোর এখন 5টা, আর ট্রেনের বাকি প্যাসেঞ্জাররা গভীর ঘুমে আচ্ছন্ন। আর ভোরে উঠে 1 কাপ আদা চা তো মাস্ট। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ বলছে আমরা সময়ের আগেই পৌঁছে যাব NGP স্টেশন। তো ফোনটা চার্জে দিয়ে আবার চোখ চলে গেল আমাদের কাছের জানলার বাইরে অদ্ভুত সুন্দর এই দৃশ্যপটে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ভালোবাসার NGP স্টেশনে। আর এই এক অদ্ভুত ইমোশন, প্রতি বছর বর্ষায় ফিরে ফিরে আসে এই জায়গায়।
চলে এসেছি আবার সেই সুন্দর জায়গাতে, পেছনে সেই ইঞ্জিনটা, আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এখানকার নিউ পার্কিংটা কোন দিকে। আর নিউ পার্কিং খুঁজতে গিয়েই গোধূলি এক বন্ধু আর তার হাজব্যান্ডের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। নিউ পার্কিংয়ে যাওয়ার রাস্তা হচ্ছে নিউ পার্কিং, দার্জিলিং হেঁটে আসছে। কোথাও নিলাম দোকানে, প্রচুর দোকান এখানে, প্রচুর। আমাদের ক্যাব চলে এসছে, আমাদের গাড়ি 2007 মানে এখানে জায়গাটা কি পার্কিংই হয়তো? না, এটা তো অ্যাকচুয়ালি আগে খালি ছিল। ও, খালি জায়গা ছিল। হ্যাঁ, এটা 2 বছরের জন্য লিজানো আছে। মানে যতদিন কনস্ট্রাকশন চলবে, যতদিন এনজিবি কমপ্লিট না হয় ভিতরটা। 27-এ এটাকে কমপ্লিট হওয়ার পরে এটা খালি হয়ে যাবে। এটা 27-এ টার্গেট, ওটা 27-এর মধ্যে দিতেই হবে। মনের মধ্যে একরাশ আনন্দ আর উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা মিরিক হয়ে যাচ্ছেন ছিল যে ডাইরেক্ট যাবো না, মিরিক হয়ে যাবো। তো ফাইনালি মিরিক হয়ে যাচ্ছে। আর ওয়েদার ওভারকাস্ট, ওয়েদার মেঘলা ওয়েদার, দেখা যাক বৃষ্টি হয়। মোটামুটি 5 ঘন্টা লাগবে না মিরিক হয়ে গেছে? 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা। যেহেতু ওয়েদার মোটামুটি পরিষ্কার, তো আমরা মিরিক হয়ে যাওয়া স্থির করলাম। আর মিরিক আবার গোধূলির খুব পছন্দ। তো যেমনটা বললাম, আমরা মিরিক হয়ে যাচ্ছি, তো সময় একটু বেশি লাগবে, 5.5 ঘন্টা 5 ঘন্টা মতো লাগবে। আর যেহেতু আমার শাশুড়িমার প্রথমবার, তো মিরিক হয়ে যাওয়াটাই প্রেফার করলাম। গাড়িতে তেল ভরে মাটিগাড়া কার্শিয়াং রোড ধরে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্য মিরিকের উদ্দেশ্যে। যারা আমাদের ব্লগ ফলো করো তারা জানো যে প্রত্যেক বর্ষাতেই আমরা ছুটে চলে আসি উত্তরবঙ্গে। আর তার কারণ হচ্ছে বর্ষাকালে এই উত্তরবঙ্গের সবুজ স্নিগ্ধতা আমাদের প্রত্যেকবার মুগ্ধ করে। আর এই সবুজ গাছপালার দিকে তাকিয়ে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। আর ডান দিকেই সেই বিখ্যাত রাস্তাটি, যেটি সুকনা ফরেস্ট হয়ে সোজা দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যাব মিরিক, তো সেই রাস্তাটিকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম মিরিকের দিকে। যারা বর্ষায় বৃষ্টির ভয়ে উত্তরবঙ্গ বা দার্জিলিংয়ে আসতে ভয় পাও, তারা একবার এসে দেখো, তোমরা এই বৃষ্টি স্নাত উত্তরবঙ্গের প্রেমে পড়বেই। আর তখন তোমাদের প্রতি বছরই আসতে ইচ্ছে করবে। আমরা এখন দাঁড়িয়েছি বিকাশ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে। মিরিক যাওয়ার পথে পরে ড্রাইভারই নিয়ে এলো, খাবার দাবার নাকি ভালো। আমরা ছোট্ট একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি আর চলে এসেছি বিকাশ রেস্টুরেন্ট নামে এই জায়গাটিতে। আর গিয়ে অর্ডার দিয়ে দিলাম 2 কাপ চা আর সাথে গরম গরম চিকেন মোমো। খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। চটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার মিরিকের উদ্দেশ্যে। আর আশেপাশের এই সবুজ সৌন্দর্য দেখতে দেখতে মন একদম শান্ত হয়ে গেছে। বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে যেতে যেতে আমাদের মন বারবার বলছিল, হয়তো এই সৌন্দর্যের জন্যই আমরা বারবার দার্জিলিংয়ে ফিরে ফিরে আসি। আর একটা কথা বলতেই হয় যে শীতের রুক্ষ দার্জিলিংয়ের থেকে বৃষ্টি ভেজা দার্জিলিং অনেক বেশি সুন্দর। চারিদিকে সবুজ চা বাগান, আর একটু পরে পরেই মেঘের চলে আসা, আবার তার কিছুক্ষণ পরেই মেঘ কেটে গিয়ে রোদের বেরিয়ে আসা। মানে এ এক প্রকৃতির অদ্ভুত খেলা, যেটা কিনা তোমরা মনসুনে না এলে কখনোই বুঝতে পারবে না। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘের ভেতর দিয়ে অবশেষে পৌঁছলাম মিরিক লেকে। আর এখানে এসে দেখলাম ভিড় কিন্তু অনেকটাই কম, যেহেতু বর্ষাকাল চলছে। আর এই মিরিক লেকের কিন্তু একটি সুন্দর নাম আছে, সেটি হচ্ছে সুমেন্দু লেক। এই আমরা যখন এলাম, এই জায়গাটা পুরো মেঘে ভরা ছিল, জাস্ট নাবার 2 মিনিটের মধ্যে পরিষ্কার। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। তো আবার চলে এলাম মিরিকে। এটা কাকিমার প্রথমবার এখানে, আমাদের 3 নম্বর। ভালোই লাগছে, আর টুরিস্ট অনেক কম, একদম ফাঁকা ফাঁকা। আর এখন বাজে 9:55। প্রচুর হোটেলস আছে, কিন্তু এখন খুব একটা বেশি লোক এখানে স্টে করে না, আসে একটু ট্রিপ মারে, ঘুরে বেরিয়ে যায়। প্রচুর ভাতের হোটেল রয়েছে ওখানে, মানে বাঙালিদের জন্য হেভেন বলা চলে, মানে যারা ভাত খুঁজছো। ওর দোকানও এখন অব্দি বসে। হ্যাঁ, মোমো খাবে, কত পেট ভরা। আমি বললাম মোমো খাবো।
এর বিখ্যাত ম্যানমেড লেক, আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ। আমরা রিম্পিদের সাথে শেষ লাস্টবারও এসেছিলাম এখানে, তখন তো একদম সানি ওয়েদার ছিল। এটাও ভালো, সুন্দর, একদম মেঘগুলো ব্রিজের ওপর দিয়ে সুন্দর কিছু হয়ে যাচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এবার আমরা প্রথমবার ব্রিজের ওপারে যাচ্ছি, কোনোবার যাই না, ব্রিজ অব্দি আসি, ফটো তুলি, চলে যাই। ভীষণ হাওয়া দিচ্ছে। তো ভীষণ সুন্দর এই জায়গাটা, একবার রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে। তো বেশ খানিকক্ষণ মিরিক লেগে কাটালাম, এখন ফিরছি। পরের স্টপ হচ্ছে গোপালধারা টি এস্টেট। আসার সময় মেঘ ছিল, এখন একদম মানে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই মেঘ আবার রোদ উঠছে, আবার মেঘ চলে যাচ্ছে, আবার মেঘ আসছে। তো দারুণ, ব্যাপক লাগলো এবার। চলো, আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি এস্টেট। সেখানে আমরা অলরেডি কিন্তু একবার গেছি, আর আমাদের ভীষণ পছন্দের একটি জায়গা। আর এবার যেহেতু সাথে কাকিমা আছে, তো সেখানে যাওয়ার ঠিক করলাম। চলো, আমরা আবার চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। এই দুজন যাচ্ছে সামনে, দেখে 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 আস্তে আস্তে। দুঃখের ব্যাপার, গোপালধারা টি এস্টেট এন্ট্রি পেলাম না। এখন টি প্লাকিং সিজন চলছে, তো ভেতরে নো এন্ট্রি। যা কি করা যাবে। এটা একটা ছোট্ট মতো নার্সারি, ফ্লাওয়ার। এই ফুলটা দেখ কি সুন্দর। এটা তোমাদের ইয়েতে বাড়িতে হয় না? দারুণ। আমরা এখন একটা ফাঁকা জায়গা দিয়ে চা বাগানের ভেতর ঢুকছি। আমার জুতোর এক ফোঁটা গ্রিপ নেই, পুরো প্লেন। এই ওয়েদারে সাপ থাকে না। এই আমরা এখন এসেছি নেপাল বর্ডারে, আগেও 2-3 বার এসেছিলাম। ফেমাস গেট নেপাল বর্ডারের, ওয়েলকাম টু নেপাল। আমরা এত দূরই এলাম, হোটেল এভারগ্রিন লজ। এই গেট, সুন্দর জায়গা। আমরা এখান থেকে এই র্যামেন, লজেন্স এসব কিনে নিয়ে গেলাম, 200 টাকার শপিং হয়ে গেল। এই হচ্ছে দোকান, দিদি দেখে। তো এখান থেকে দেখালাম ছোট্ট শপিং করে এখন আমরা আবার ফিরছি গাড়িতে। লিফটে জগতে আছি, যাচ্ছি না কারণ এখানে পুরো কাদা। সুন্দর জায়গা, মায়াবী। না কিছু হয় না, এটা কাঠ হয়, কাঠ হয়, এটা মানে ফার্নিচার হয়, ফার্নিচার। লেপচা জগৎও কিন্তু আমাদের পছন্দের একটি জায়গা। এই জায়গাটিকে মেঘের রাজ্যও বলা হয়। বছরে যে কোনো সময় তোমরা আসো না কেন, এখানকার পাইন ফরেস্টে তোমরা মেঘের উপস্থিতি পাবেই। আর জায়গাটি অদ্ভুত সুন্দর আর ভীষণভাবে রহস্যময়। আর এখানে কিন্তু প্রচুর বাংলা সিনেমার শুটিংও হচ্ছে। তাকে আমাদের নিয়ে যাও। হোম স্টেশন ক্রস করে একটু এগিয়েই দেখলাম এখানেও সবকিছু মেঘে ঢাকা। আর এখানে মন খারাপ করার কিছু নেই, আমরা এগিয়ে একটু পরেই দেখবো মেঘ কেটে গেছে। দেখলে বলেছিলাম তো মেঘ কেটে যাবে। দেখো একদম ঝকঝকে ওয়েদার, এটাই হচ্ছে পাহাড়ের মজা। এই আমরা পৌঁছে গেছি গাইস, এই গলি বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমাদের হোটেল। তো ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিং।
আর সামনেই আমাদের হোটেল। এই জায়গায় আমরা প্রথমবার আসছি, তো আশা করি ভালোই এক্সপিরিয়েন্স হবে। তো আমার হোটেলে চেক ইন করবো, গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল, সব সিঁড়ি দিয়ে উঠতে হবে, লিফট নেই। ইউমাডি ভীষণ সুন্দর। এই ফুলগুলো এখানেও আছে রে। রিসেপশন। হ্যালো ধীরজ জি। হ্যালো, হাউ ইউ? এখন আমরা রুম দেখতে যাচ্ছি গাইস। এখানে একটা কথা জানিয়ে রাখি, এই হোমস্টে নিয়ে একটি ডেডিকেটেড ব্লগ কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি, যারা দেখোনি প্লিজ দেখে নিন। 503 है। বাইরে বসার জায়গা আছে, দারুণ সুন্দর। এটাও ভাই অদ্ভুত সুন্দর প্রপার্টি, মানে এত সুন্দর আর্টিফ্যাক্ট, পুরোনো জিনিস দিয়ে সাজানো জায়গাটা, আর ভীষণ ওয়েল মেনটেন। মানে অ্যাকচুয়ালি যেটা হয় না, যে প্রচুর জিনিসপত্র রাখলে অনেক সময় মেনটেন করতে সমস্যা হয়, কিন্তু ভীষণ ওয়েল মেনটেন। তোমার দেখালাম, যতটুকু দেখিয়েছি, ভীষণ সুন্দর প্রপার্টি। মানে দার্জিলিংয়ে ম্যালেটা তো কাছাকাছি, বাস 400-500 মিটার প্রক্সিমিটির মধ্যে এত সুন্দর একটা প্রপার্টি আছে তাই জানতাম। এই হচ্ছে আমাদের হোটেল। একটুও সময় নষ্ট না করে একটু ফ্রেশ হই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে কেভেন্টার 500 মিটার দেখাচ্ছে ম্যাপে। এখান থেকে সোজা বাদিক ধরে ধরে যেতে হবে। এই মার্কেটের ভেতর দিয়েই টুয়ার্ডস পদ্মা রেস্টুরেন্ট একটি রাস্তা রয়েছে। আর যারা দার্জিলিং ভিজিট করো তারা অবশ্যই চেনো পদ্মা রেস্টুরেন্ট কোনটা, একদম মহাকাল রেস্টুরেন্টের পাশেই। কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়া, তো বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম আছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। তো আমি সাজেস্ট করব এই শর্টকাট রাস্তাটা অ্যাভয়েড করার জন্য। আমরা চলে এসেছি সেই ফেমাস রামাডার হোটেলের সামনে, আর এই হচ্ছে ক্লক টাওয়ার। ইউজুয়াল ভিড়, তো তোমরা আজকে অ্যাভয়েড করছি। এখন তো আমরা এসেছি ডেকেবাজে। তো আমরা ফাইনালি ডেকেবাজে এসে দাঁড়ালাম, এখানেই লাঞ্চ করে নেবো, কারণ এখন ওই লাইন দিয়ে খাওয়ার মতো পেশেন্স বা ইচ্ছে কোনোটাই নেই। কেন? তো ডেকেবাজ থেকে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি এখানকার ফেভারিট হট অ্যান্ড স্পাইসি ড্রাগন চিকেন, আর তার সঙ্গে নিয়েছি ড্রাগন চিকেন বাও, যেটা আমাদের ভীষণ ফেভারিট। আর তোমরা যদি পোর্ক খেতে ভালোবাসো তো তোমরা এখানকার রোস্টেড চিলি পোর্ক ট্রাই করতে পারো, বা পোর্ক থুকপা ট্রাই করতে পারো। আর সাথে নিয়েছি চিকেন গ্লাস নুডলস, যেটিকে ফিনও বলা হয়। ডেকেবাজে খেয়ে বেরোলাম, ভীষণ ভালো। 3-4 রকম আইটেম ট্রাই করলাম, তোমরা দেখালাম। প্রতিটা আইটেম টেস্টি ছিল, ইকুয়াল। এখন যাচ্ছি গ্লেনারিসে। মোটামুটি ভালোই ভিড় আছে। এই হোটেলে এসছে হোপ। এদিকে যাচ্ছিস কেন? আমরা এখন এসেছি গ্লেনারিসে, এই সেম ওল্ড প্লেস। দেখি ওগুলো চিজ কেক আছে কিনা। হ্যাঁ, সবই অ্যাভেলেবেল। ব্লুবেরি চিজ কেক তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা নেক্সট বার গ্লেনারিসে গেলে এখানকার ট্রেস লিসিস কেকটা অবশ্যই ট্রাই করো, জাস্ট ফিদা হয়ে যাবে। তো গ্লেনারিস থেকে বেশ মন ভরে পেট ভরে চিজ কেক খাওয়ার পর এখন যাচ্ছি ম্যাল। তো বলে দেবো চলেছি সেম ওল্ড ম্যালের দিকে। আবার সেই ম্যালে এখন ওই লোকাল স্টলগুলো তুলে দেওয়াতে অনেক বেশি ক্লিন লাগে জায়গাটা। চলে এসেছি সেম ওল্ড ম্যালে, দারুণ লাগছে। টুরিস্ট ভেবেছিলাম কম হবে, কিন্তু ভালো রকম টুরিস্ট আছে। মার্কেট দার্জিলিং, তো যে মার্কেটটা ওদিকে তুলে দেওয়া হয়েছিল সেটা এখানে রেইনস্টেট করা হয়েছে। তো আমরা যেবার হারমিটে গেছিলাম
সেবার এই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছে, কিন্তু এই রাস্তাটা রিলেটিভলি অনেক ফাঁকা থাকে, কিন্তু মার্কেটের জন্য মোস্ট প্রবলি এবারে লোক অনেক বেশি। এই কি সুন্দর লাগছে দেখো গির্জাটাকে, নতুন কালার করেছে, রিনোভেশন হয়েছে, দারুণ। আর এটাই হচ্ছে সেই বিল্ডিং যার কম্পাউন্ডে নিউ মহাকাল মার্কেটটা তৈরি করা হয়েছে। আর এর ভেতরেই তোমরা সব রকম স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবে। তো আমার মতো যারা স্ট্রিট ফুড মিস করছিলে তাদের জন্য একটা বিরাট গুড নিউজ। আর এই বিল্ডিংটির নাম হচ্ছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের যে গোল্ডেন কালারের ডোমটা, এটা বহু দূর থেকে দেখা যায়, ইভেন কেভেন্টার্সের ছাদে বসেও তোমরা এটা দেখতে পারো। তো এই বিল্ডিংয়ের কম্পাউন্ডেই সব রকম মার্কেটের দোকান, তারপর তোমার স্ট্রিট ফুডের স্টল সব তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু টেম্পোরারি, যে কোনো সময় চেঞ্জ হতে পারে। কোথায় যাবো সবাই মিলে ডাকছে। चिकन सफारी এটা কত করে? ये 50 का एक খাবা দাম দে ये की এক কোন দো এটা সুন্দর দেখতে চাও। এখন মেলে ঘোরাঘুরি করার পর সবই দেখালাম, রাজভবনের দিকে নতুন খাবারের স্টল বসছে ওটাও দেখালাম। তো এখন আমরা ফিরছি হোটেলে, অনেকক্ষণ ধরে দৌড়ঝাঁপ করছি, দেখি এখন শরীর দিলে আবার বিকেলে বেরোবো। প্রচুর লোক আজকে মেলে। হাবিব মল্লিক অ্যান্ড সন্স, এখানে পুরোনো জিনিসপত্র পাওয়া যায়। এখন আমরা কেভেন্টার্সে যাচ্ছি সফটটি নেওয়ার জন্য। এই সেই লেজেন্ডারি সফট। এইটুকু সময়ের মধ্যে আমরা প্রচুর অ্যাক্টিভিটিস করেছি। কেভেন্টারে ঢুকলাম, সফটটি নিলাম, মিক্সড, ওই কাকিমা খাচ্ছে পেছনে। এখন ফিরছি হোটেলে। আমরা ফিরে চলেছি হোটেলে অল্টারনেট রুট ধরে। যে রাস্তা দিয়ে এলো সেটা দেখালাম, অনেকটাই স্টিপ। এখন আমরা ডাউন স্লোপের দিকে যাচ্ছি। এই যে সেই বিশ্ববিখ্যাত রিংস মল, যেটার ভেতরে সামিট মন্টানা হোটেলে, এই যে দেখা যাচ্ছে সামিট মন্টানা। আমরা 1200 টাকায় ছিলাম হোটেল ইউমা, ওটা টপ ফ্লোরে আছে ইউমা ডি হোমস্টে, ওখানে আমরা আছি। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। এখানে 8:30 থেকে 9টার মধ্যে ডিনার সার্ভ করে। তো এখন যাচ্ছি ডিনার করতে। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন গিয়ে দেখাচ্ছি ডিনারে আমরা কী অর্ডার করেছি। ডিনার এখানে সার্ভ করা হয়, এটাকে এরা গ্লাস রুম বলেন, ভীষণ সুন্দর। রাতের আমাদের হোমস্টে আবার দেখেই লোভ লাগছে। খাও, এই হোমস্টে থাকারই একটা মজা। এটা কিন্তু কোনোটাই কমপ্লিমেন্টারি, মানে একসাথে অ্যাডেড নয়, এটা আমাদের আলাদা আলাদা চার্জ, মানে যেরকম হোটেলে রয়েছে। জলের বোতলটা দিও। তো ডিনার করে জাস্ট এলাম, তোমায় দেখালাম কী খেয়েছি। তো আজ এখন যাবো ঘুমোতে, এখন আর কিছু করার নেই। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কাল সকালে। বাই। পরিষ্কার দেখা